নমস্কার, আমি চিনির সাথে চায়ের আড্ডার আরো একটা স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে যেই বিষয়ে আমরা কথা বলবো, আড্ডা দেব, সেটা একটু অন্য রকমের। কারণ আজকে আমরা কথা বলবো স্বাধীনতা নিয়ে। আর স্বাধীন হতে তো আমরা খুবই ভালোবাসি। ইনফ্যাক্ট এই যে স্বাধীনতা আমরা পেয়েছি, এর পেছনে কিন্তু অনেক অনেক অজানা গল্প রয়েছে যেটা আমরা জানি না। অনেক মানুষের স্যাক্রিফাইস রয়েছে, আর সেই সব গল্প শুনতেই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ধ্রুবজ্যোতি দা, ধ্রুবজ্যোতি সেন। নমস্কার। কেমন আছো দাদা? খুব ভালো আছি। আবার ফিরে আসলাম তোমাদের একদম ডাকে। খুব ভালো একদম লাগছে। একদম। আচ্ছা, আজকের তো এপিসোডটা একটু অন্য রকমের। এক আর এই তোমার কাছ থেকে এই অজানা গল্পগুলো শুনতে বরাবরই আমারও খুব ভালো লাগে, দর্শক বন্ধুরাও খুব ভালোবাসেন তোমার গল্প শুনতে। তো এই যে ভারতবর্ষ নামটা, আহ এইটা কি ভারতবর্ষ প্রথম থেকেই নামটা ছিল, নাকি আহ অন্য কোনো নাম ছিল? উৎসটা কি ছিল? হ্যাঁ, একদম ঠিক। মানে প্রশ্নটা একদম গোড়ার দিকে একদম ঠিক করেছো। যে ভারতবর্ষ এই কনসেপ্টটা কিন্তু অনেক পরে এসেছে। মানে আমরা যদি একদম প্রথম দিকেও ইতিহাস বইটই পড়ি, দেখবো সেখানে সিন্ধু সভ্যতার কথা বলা হচ্ছে, বা আমাদের দেশে দুটো অংশ, আর্যাবর্ত, দাক্ষিণাত্য, এরকম অনেক হুম কিছু হুম। বলা হচ্ছে। কিন্তু ভারতবর্ষ একটা যে দেশ, এই দেশটা কিন্তু বহু পরে এই নামটা কিন্তু আমরা পাই। আহ আমরা যদি একটু বেদের সময়কার রেফারেন্স নিই, আমরা দেখবো এখনো যখন সংকল্প মন্ত্র পড়া হয়, আমরা যখন পুজো শুরু করি, সেই সময় বিভিন্ন মাস তিথি বলার পরে যখন আমাদের কোথায় আছি লোকেশনটা বলা হয়, তখন সবার আগে বলা হয় জম্বু দ্বীপস্থ, মানে জম্বু দ্বীপ। এই জম্বু দ্বীপটা অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের একদম আদি পরিচয়। মানে এই অনেকগুলো দ্বীপপুঞ্জ নিয়ে আমরা জাভা বা কম্বোডিয়া এই ধরনের যে দ্বীপগুলো রয়েছে, সেগুলোও কিন্তু একটা সময় আমাদের ভারতবর্ষেরই অখণ্ড ভারতবর্ষের পার্ট ছিল। আমরা কাবুল, কান্দাহার এগুলোও যদি ভাবি, এগুলো সেই সময় ভারতবর্ষের একটা বিশাল বড় অংশ জুড়ে ছিল। তো জম্বু দ্বীপ তখন কিন্তু ভারতবর্ষের খুব প্রচলিত একটা নাম ছিল। এর আবার একটা কারণ আছে। কারণ হচ্ছে, বলে অনেকে, যদি এটার কোনো হিস্টোরিক্যাল প্রুফ বা ব্যাকগ্রাউন্ড কতটা কি আছে আমরা জানি না, প্রচুর জাম গাছ হতো আমাদের এই দেশে, সেই জন্য জামুন থেকে জম্বুদ্বীপ, এটা একটা লোককথা আছে। আবার এই দেশের আরো একটা নাম আমরা শুনতে পাই, মেসোপটেমিয়া সভ্যতায়। হুম আমরা হুম। সবাই জানি যে সেই সময় সিন্ধু সভ্যতা ওয়াজ ওয়ান অফ দ্য হাইলি সফিস্টিকেটেড সিভিলাইজেশন। মানে আমরা যে কটা সভ্যতার কথা শুনেছি, মেসোপটেমিয়ার কথা শুনেছি বা গ্রিসের কথা শুনেছি, এরকম দু একটা সভ্যতা যে কটা সেই সময় ছিল হাতে গুনে, তার মধ্যে আমাদেরটা কিন্তু অন্যতম প্রখ্যাত একটি সভ্যতা। এবং সারা পৃথিবীর সাথে আমরা কিন্তু ওয়েল কানেক্টেড ছিলাম, এবং আমরা সমুদ্র পথে প্রচুর ট্রেড করতাম। তার ফলে যেহেতু মাঝি মোল্লা প্রচুর এখানে থাকতো, বা তাদের থেকেই যেহেতু বেসিক ইন্টারাকশনটা শুরু হতো বিদেশের সাথে, তাই আমাদের ভারতবর্ষের নাম সেই সময় তারা মেলুহাজ রেখেছিল। এই মেলুহাজ নিয়ে কিন্তু একটা বইও পরবর্তীকালে লেখা হয়। এটা হচ্ছে ভারতবর্ষের বিদেশের পরিচিতি বা নাম। এরপরে যেটা হলো, যে আমাদের একটা কনফিউশন আছে, ভারতবর্ষকে আমরা হিন্দুস্থান বলে থাকি, হুম হিন্দুদের জায়গা বলে হিন্দুস্থান, এটাও একটা কনসেপ্ট আছে। কিন্তু এটার কিন্তু একদমই আলাদা একটা মানে দাঁড়ায়। ব্যাপারটা হচ্ছে, সপ্ত সিন্ধু, এই সিন্ধু নদীর ধারে যে দেশ, সেটাকে আমরা সিন্ধু নদীর দেশ বলেই জেনে থাকতাম সেই সময়। এবার যারা বিদেশিরা আসতেন এখানে বাণিজ্য করতে, তারা অনেকেই বিশেষত যারা পারস্য থেকে আসতেন, বেসিক্যালি তারা স্বরটাকে হ উচ্চারণ করতেন। তার ফলে যেটা হলো, যে সিন্ধুটা হয়ে গেল হিন্দু। তার ফলে তারা বলতো সিন্ধু নদের জায়গায় হিন্দু নদ। তার ফলে সিন্ধু নদের ধারে যে দেশ, সেই দেশটা হয়ে গেল হিন্দুস্থান। হুম। এবার এইভাবে হিন্দুস্থান একটা পরিচয় আসলো, মেলুহাজ একটা আসলো, জম্বুদ্বীপ আসলো, কিন্তু তখনও কিন্তু ভারতবর্ষ কনসেপ্টটা আসেনি। এবং বলা যেতে পারে একটা অখণ্ড ভারতবর্ষ কিন্তু তখন আমরা ভাবতে পারছি না। তখন আমাদের মাথায় ছিল হচ্ছে ষোড়শ মহাজনপদ। আমরা হয়তো অনেকে হিস্ট্রিতে পড়ে থাকবো যে 16টা আলাদা আলাদা পার্ট বা প্রভিন্স ছিল, যেগুলো আলাদা আলাদা রাজারা রাজত্ব করতো, যেমন কাশী, কোশল, চেদি, অঙ্গ, মগধ, গান্ধার, পাঞ্চাল, এরকম আরো অনেকগুলো 16টা নিয়েছিল। এবং এই 16 জন রাজাই কিন্তু প্রত্যেকে অত্যন্ত শক্তিশালী ছিল। অবন্তী ছিল তার মধ্যে, মগধের রাজা জরাসন্ধ, এরকম আমরা শুনেছি। তো এই প্রত্যেক রাজাদের মধ্যে নিয়মিত লড়াই ঝগড়া অশান্তি চলতো, এটা মহাভারতে আমরা কৃষ্ণর সময়ও শুনে থাকবো। এই দেশটাকে ভারতবর্ষ নাম দিল কিন্তু পরবর্তীকালে ভরত বংশীয়রা। মহারাজা ভরত, যিনি কিনা
দুষ্যন্ত এবং শকুন্তলার পুত্র। আমরা সবাই জানি যে এই শকুন্তলার গল্প, যে তিনি শকুন্তলা, তার মা তাকে শকুনের একটা ছায়ায় রেখে দিয়ে গেছিলেন। তার মা ছিলেন রম্ভা, এবং তারপরে তিনি ঋষিকম্বের আশ্রমে পালিত হন। এরপরে মহারাজা দুষ্যন্ত আসেন, তাদের বিবাহ হয়, আংটি দিয়ে যান, হারিয়ে যায়, পরবর্তীকালে তাকে পরিচয় দিতে অস্বীকার করা হয়। তারপরে সেই মাছের পেট থেকে আংটি বেরোলো, তারপরে সবকিছু রাজার মনে পড়লো, তারপরে স্বীকার করা হলো। তারপরে তিনি যখন আসলেন তখন তিনি দেখলেন ইতিমধ্যেই একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা সিংহ নিয়ে খেলছে, এবং তাদের সাথে কথা বলতে বলতে আলটিমেটলি তিনি ডিসকভার করলেন যে ইনি তার পুত্র। তো তারপরে এনারা গেলেন, এবং এই মহারাজা ভরত, যিনি কিনা চক্রবর্তী মহারাজ বলা হয়, ইনি পুরো ভারতবর্ষটাকে এক ছাতার তলায় আনার চেষ্টা করেছিলেন। এই যে বিভিন্ন যে ডিভাইডেড পার্ট, ছোট ছোট অংশ, সেগুলোকে জুড়ে দিয়ে তিনি একটা অংশ করার চেষ্টা করলেন, এবং সে থেকেই কিন্তু তার বা তার বংশর নাম থেকেই ভরত বংশীয়রা যে দেশ শাসন করে তার নাম হলো ভারত। এটা আপাতত আমরা বহু স্কলার্স বলে থাকেন। এবার যেহেতু সেই সময়কার ইতিহাস আমরা কেউই জানি না বা কেউ এক্সপিরিয়েন্স করিনি, বা সেটাকে আমাদেরকে ধরেই নিতে হবে যে এভাবে, কারণ সেই সময় যে রাজারা রাজত্ব করতো তাদের নামে কখনো রাজ্যের নাম হয়ে যেত, বা কখনো তাদের রাজ্যের শাসনকাল অনুযায়ী বছর শুরু হতো, সেই অনুযায়ী হয়তো এই ভরত বংশ বা তাদের যেই পুরো বংশলতিকা যারা শাসন করেছে তাদের শাসন অঞ্চলটাকে ভারতবর্ষ বলা হতো। এটাই থেকেই কিন্তু আমাদের ভারতবর্ষের নামের শুরু। আচ্ছা আচ্ছা, এই যে বন্দে মাতরম, এইটা তো কেউ কোনো জায়গায় পুরোটা গায়, বা কেউ অর্ধেক গায়, বা কেউ গাইছে না। এই যে বন্দে মাতরম নিয়ে এত কিছু কথা, এত সমালোচনা, আলোচনা, এটা কেন? হ্যাঁ, এবার এইটাও কিন্তু খুব প্রাসঙ্গিক একটা জিনিস, কারণ এবছর আমরা 150 বছর পালন করছি বন্দে মাতরমে। এবং বন্দে মাতরম একটা মন্ত্র, এটা শুধু একটা গান নয়, সমস্ত ভারতীয়দের জন্য, মানে রেসপেক্টিভ অফ তার রিলিজিয়াস ফেথ কি বা তার হুম। জাতি, বর্ণ, ধর্ম কি, বন্দে মাতরম কিন্তু সবার জন্য। বন্দে মাতরমের মূল শব্দটা কি? মা তোমাকে প্রণাম জানাই, বন্দে মাতরম। আমরা তো ছোটবেলা থেকেই পড়ে এসেছি, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। তো সেক্ষেত্রে মাকে আমরা প্রণাম জানাতেই পারি। এবার এখানে সমস্যাটা দাঁড়ালো, অনেকে মনে করলেন যে এর মধ্যে যেহেতু কিছু দেবীর নাম দেওয়া রয়েছে, ত্বাং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী, কমলা কমলা দল বিহারিণী, বাণী বিদ্যাদায়িনী, মানে এখানে আমরা দুর্গা, দশপ্রহরণধারিণী দেবী দুর্গার কথা বলছি, বাণী মানে সরস্বতী, কমলা অর্থাৎ লক্ষ্মীর কথা বলছি, হয়তো এখানে কোনো রিলিজিয়াস অ্যাঙ্গেল লুকিয়ে রয়েছে, বা আমরা দেবীদের বন্দনা করে ফেলছি। এবং সেইটা নিয়ে যারা হয়তো হিন্দু ধর্মীয় নয়, তাদের যেহেতু রিলিজিয়াস ফেতে অনেক সময় সেটা আঘাত করতে পারে, তারা এই ধরনের একটা ভ্রান্ত ধারণা করতে শুরু করলেন। এবং এই পুরো না গাওয়ার পিছনে এইটাই কিন্তু কারণ, যে আমরা সুজলাম সুফলাম মালায়াজ শীতলাম শস্য শ্যামলাম মাতরম এইটুকুনি গাইব, কারণ এরপরে আস্তে আস্তে ওই রিলিজিয়াস রেফারেন্সেস গুলো আসতে শুরু করছে। এবার এই গানটাকে কিন্তু খুব মিস ইন্টারপ্রেট করা হয়েছে বহু বছর ধরে। একটা সময় যখন সেই সময়ের মানুষজনেরা শাসন করেছেন, তারা সেই এক একভাবে এটাকে ইন্টারপ্রেট করেছেন, তার ফলে যেটা দাঁড়ালো যে এটাকে একটা রিলিজিয়াস সং এর একটা আখ্যা দিয়ে দেওয়া হলো, অনেকে সেটাতে ছুট মার্গ খুঁজতে শুরু করলেন। এবং এটা যেটা দাঁড়ালো যে রবীন্দ্রনাথ কিন্তু প্রথম যে কয়েকটা লাইন, সেই লাইনটাকে নিয়েই কিন্তু গানটাকে সুরারোপিত করলেন, এবং সেই গানটা গাওয়া শুরু হলো। কিন্তু আদতে কিন্তু এটা কোনো রিলিজিয়াস সং নয়। আচ্ছা, এই আনন্দমঠ উপন্যাস এবং বন্দে মাতরম কিভাবে জুড়ে গেল? ইনফ্যাক্ট তাতে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কতটা হাত রয়েছে? হ্যাঁ, এবার আসা যাক, হ্যাঁ একদম বন্দে মাতরমের কথা বললেই চলে আসবে আনন্দমঠ উপন্যাস। হুম। কিন্তু বলা ভালো যে এটা কিন্তু আনন্দমঠ উপন্যাসের জন্য লেখা একদমই নয়, গানটা আচ্ছা। কিন্তু আগে লেখা হয়েছে 75 সালে, 1875 সালে বন্দে মাতরম গানটি লেখা হয়, এবং 82 সালে কিন্তু আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়। তাই হুম। মাঝখানে কিন্তু বেশ কিছুটা গ্যাপ রয়েছে। হুম। অনেকে বলেন, এটা কিন্তু প্রামাণ্য কোনো প্রুফ নেই, যে হুম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই সময় এক জাস্ট ব্রেন এক্সারসাইজ, বা বলা যেতে পারে একটা কিছু লিখতে হবে বা দেশের জন্য কিছু করতে হবে বা দেশের জন্য কিছু লিখবো বলে এই গানটি তিনি তখন লেখেন। কিন্তু তারপরে তিনি এটাকে আনন্দমঠ উপন্যাসে জায়গা দেন।
এবার এই আনন্দমঠ উপন্যাসের কথা বললেই, যেটি 1882 সালে প্রকাশিত হলো, একটু আমাদেরকে ইতিহাসটা দেখতে হবে বাংলা সাহিত্যের। কারণ যদিও আমরা স্বাধীনতার কথা বলছি, কিন্তু একটা জিনিস বঙ্কিমচন্দ্রকে ধন্যবাদ না দিলেই নয় বাঙালি হিসাবে। কারণ এর আগে অবধি, মানে বিদ্যাসাগর বা বঙ্কিমচন্দ্রের আগে অবধি কিন্তু আমাদের বাংলা সাহিত্যে সেইভাবে গদ্যের হিসাবে লেখা হতো না। সেই সময় যা লেখা হতো সবটাই কবিতার ছন্দে লেখা হতো। মানে তিনি প্রথম যিনি কিন্তু আমাদেরকে গদ্য বা এই যে কথার ভাষায় লেখা, সেইভাবে কিন্তু লেখার একটা প্রবণতা শুরু করলেন। এবং আনন্দমঠ উপন্যাসটা তিনি লিখলেন সন্ন্যাসী বিদ্রোহের আবহে। এবার এই সন্ন্যাসী বিদ্রোহের আবহে বলতে গেলেই এখানে একটা আরো মিথ প্রচলিত রয়েছে এবং বাজারে খুব এটা চলে, যে তিনি নাকি যেহেতু ডেপুটি কালেক্টর ছিলেন ব্রিটিশ শাসনকালে, তিনি যখন এই বিভিন্ন জায়গায় যেতেন সন্ন্যাসী বিদ্রোহকে তিনি নিজের চোখে দেখেছেন বা সন্ন্যাসী বিদ্রোহের নিজেকে উপলব্ধি করেছেন, তারপরে তিনি লিখেছেন। কিন্তু একদমই নয়, দুটো টাইম ফ্রেম কিন্তু অনেকটাই আলাদা ছিল। যখন সন্ন্যাসী বিদ্রোহ হয় সেই সময় কিন্তু তখন তার এই এক্সপিরিয়েন্সটা হওয়া কখনোই সম্ভব ছিল না। এবার চলে আসি আনন্দমঠ উপন্যাসের বেসিক কনটেক্সটটা, বা যেখানে বন্দে মাতরমটা শুরু হলো। এখানে দুটি ক্যারেক্টার, দুটি চরিত্র, এক হচ্ছে মহেন্দ্র, আরেকজন হচ্ছেন সত্যানন্দ। সত্যানন্দ হচ্ছেন সেই ঋষি যিনি এই সন্ন্যাসী বিদ্রোহের সাথে জড়িত, এবং মহেন্দ্র হচ্ছেন যিনি প্রতারিত বা বিতাড়িত একজন জমিদার বা রাজা। তাকে এই গানটার উৎস হচ্ছে, তখন তাকে নিয়ে আসা হয় একটি আশ্রমে। সত্যানন্দ নিয়ে আসেন মহেন্দ্রকে, এবং তিনি সেখানে তিনটি দেবীর রূপ দেখতে পান। এই তিনটি দেবীকে আমাদেরই বাঙালির উৎসবের মানচিত্রের এই শরৎ থেকে শুরু করে কার্তিক মাস অব্দি যে তিনটে পুজো হয় তার একটা। প্রথমে দেবী জগদ্ধাত্রী, মাঝখানে দেবী কালী, এবং লাস্টে থাকছে দেবী দুর্গা। এবং এটা দেখে সত্যানন্দ তাকে এক্সপ্লেন বা বোঝানোর চেষ্টা করেন যে এটা আসলে কিন্তু ভারত মাতারই রূপ। আমরা যে ভাবছি আমরা খুব দুর্গা পুজো করছি, খুব জগদ্ধাত্রী পুজো করছি, কালী পুজো করছি, এটার সাথে কিন্তু স্বদেশ বা আমাদের দেশাত্মবোধটাকেও কিন্তু সেই সময় খুব বুদ্ধির সাথে জুড়ে দেওয়া হলো। মানে আমি বুদ্ধির তারিফ করব এতটাই, যে আমরা সবাই জানি যে আমরা একটু ধর্মভীরু, দেশকে মা বলছি, কিন্তু দেশকে যখন দেবী বানিয়ে ফেলছি তখন কিন্তু অনেক বেশি সেটা মানুষের কাছে অ্যাপিলিং হচ্ছে। এবং তিনি কিভাবে সেখানে বললেন যে ব্রিটিশ আসার আগে আমাদের ভারতবর্ষ ছিল দেবী জগদ্ধাত্রী, প্রচুর পশু পাখি বনভূমি নিয়ে দেবী জগদ্ধাত্রী, এবং দেবী জগদ্ধাত্রীর গায়ের রং হচ্ছে উদিত সূর্যের মতো। ভারতবর্ষকে সেই সময় বলা হতো দ্য ল্যান্ড অফ নলেজ অ্যান্ড উইজডম। বিভিন্ন দেশ থেকে লোক আসছে, এখান থেকে কিছু শিখছে, কিছু নিয়ে যাচ্ছে, কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে। এইভাবে কিন্তু দেশটা তার তার বনানী, তার ভেষজ, তার পশু পাখি এবং সমস্ত কিছু নিয়ে একটা বিশাল প্রতিপত্তিতে সেই সময় ছিল। ব্রিটিশার্স যেই আসলো তিনি হয়ে গেলেন দেবী কালিকা। শ্মশানের মধ্যে তিনি নিবাস করছেন, তার সমস্ত গৌরব চলে গেছে, তার সোনা দানা অলংকার কিচ্ছু নেই, পুরো দেশটা শ্মশান ভূমি হয়ে গেছে। তিনি রক্ত পিপাসু, প্রতিহিংসা পরায়ণা, প্রতিশোধ চাইছেন, এবং নিজের শিব মানে নিজের প্রসপারিটিকে নিজের পায়েই তিনি দলিত করছেন। এবং এটা হচ্ছে তিনি দেখাতে চাইছেন যে মা প্রতিশোধ চাইছে, সমস্ত ছেলেদেরকে এবার জাগতে হবে। এবং তিনি বলছেন, এবং এত বড় প্রেডিকশন তিনি কিভাবে করেছিলেন আমি জানি না, যে দেবী দুর্গা হবেন স্বাধীন ভারতবর্ষ রূপক, যে সোনার দুর্গা, তার 10 হাত মানে 10 দিকে সে প্রতিপত্তি ছড়িয়ে যাবে সেই দেশের, সোনার মতো তার আভা হবে, এবং সমস্ত দেশ তার গুণগান করবে। যেটা আজ আমরা বলছি যে ভারতবর্ষকে বিশ্বগুরু রূপে আমরা দেখতে চাইছি, সেটা কিন্তু তিনি এত বছর আগে মানে 1882 সালে একটা লেখার মাধ্যমে এত সুন্দরভাবে এক্সপ্লেন করে দিয়ে গেছেন। এবং সেটাই তিনি কিন্তু গানে বলছেন। এবার গানের ওয়ার্ডিংস গুলো আমরা যদি যাই, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মালয়াজ শীতলাম শস্য শ্যামলাম মাতরম। এবার ওই সময় যেহেতু জনসংখ্যা যা ছিল সেই অনুযায়ী সপ্তকোটি কণ্ঠ, যেটা পরবর্তীকালে এখন পরিবর্তিত হয়ে কোটি কোটি কণ্ঠ। এবার এখানে বিতর্কটা শুরু হলো, ত্বাংহি দুর্গা দশপ্রহরণ ধারিণী কমলা কমলা দল বিহারিণী বাণী বিদ্যাদায়িনী। এবার তিনি এখানে কিন্তু কখনোই বলছেন না যে আমরা দুর্গাকে বন্দনা করছি, লক্ষ্মীকে বন্দনা করছি বা সরস্বতীকে বন্দনা করছি। তিনি একটা রূপক দিয়েছেন। আমাদের ভুলে গেলে চলবে না, আমরা যখন বাণী বিদ্যাদায়িনীর কথা বলছি, দেবী সরস্বতীর কথা বলছি, এখানে কিন্তু শারদা পীঠ ছিল।
একটা সময় বহু বিদেশি পরিব্রাজক এখানে আসতেন, সেখান থেকে তারা বেদ অধ্যয়ন করতেন। সরস্বতী নদীর তীরেই কিন্তু আমরা বেদ রচনা করি। এখানেই কিন্তু অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজি থেকে শুরু করে ঋষি কণাদের অ্যাটম থেকে শুরু করে, শূন্য থেকে শুরু করে, বিন্দু থেকে শুরু করে, মানে পয়েন্টস থেকে শুরু করে, অঙ্ক থেকে শুরু করে, আমাদের যদি সুশ্রুত বা আমরা যদি পতঞ্জলির কথা বলি, চিকিৎসা শাস্ত্র থেকে সমস্ত কিছু, এখানে অপারেশনস থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছে, যেগুলোর কিন্তু কেন্দ্রবিন্দু আমাদের ভারতবর্ষ। তাই আমরা এই দেশটাকে সরস্বতীর সাথে তুলনা করছি। আমরা বলছি না যে সরস্বতীকে বন্দনা করছি, আমরা বলছি যে দেশ সরস্বতীর মতো বিদ্যার একটা স্থান, তাকে আমরা বন্দনা জানাচ্ছি। লক্ষ্মী, কারণ প্রাচুর্য, সমৃদ্ধি, আমরা জানি যে আমাদের দেশ একটা সময় বিশাল সমৃদ্ধশালী ছিল। শুধুমাত্র কি বলে গোলমরিচের ব্যবসা করে মানুষ রাজপ্রাসাদ নয়, বড় বড় মন্দির পর্যন্ত বানিয়েছিল দাক্ষিণাত্যে, কারণ সেটাকে একটা সময় কালো সোনা বলা হতো। মশলা থেকে শুরু করে, আমাদের সিল্ক থেকে শুরু করে, আমাদের দেশের বহু জিনিস ছিল যা দেশ দেশান্তরে যেত। আমাদের কস্তুরি থেকে শুরু করে, কস্তুরির উল্লেখ তো আমরা ইভেন ক্লিওপেট্রার সময়ও পাই, যে ক্লিওপেট্রা যে পারফিউমারি নিজে চালাতেন, ভারতবর্ষ থেকে কিন্তু বহু ভেষজ নিয়ে সেখানে সেটা চালাতেন। আমরা এটাও জানি যে আমাদের দেশের কটন এবং আমাদের দেশের যে সিল্ক, সেটা কিন্তু বিভিন্ন দেশে যেত এবং সেখানকার রাজারা পরিধান করত। তাই জন্য লক্ষ্মী আমাদের প্রচুর অর্থ ছিল সেই সময়, আর সেটা তো আজ আমরা বিভিন্ন মন্দিরে গেলে দেশে দেখতেই পাই যে কতটা প্রাচুর্য। আর দুর্গার কথা বলা হচ্ছে কারণ শক্তি, কারণ আমরা যে কতটা শক্তিশালী সেই সময় ছিলাম সেটা তো আমরা নিজেরাই প্রমাণ পাই, যে মহাভারতের মতো একটা যুদ্ধ হলো এতদিন, বা প্রত্যেকটা এই যে ষোড়শ মহাজন পদ আমরা বলছি, আলাদা আলাদা যে এই প্রভিন্সেস গুলো, তাদের প্রত্যেক রাজারা কিন্তু নিজ গুণে শক্তিশালী ছিল এবং তাদের শক্তির কোনো শেষ ছিল না। তার ফলেই কিন্তু একটা সময় বিদেশি শত্রুর আক্রমণ আমরা সবসময় প্রতিহত করতে পেরেছি। এবং এই শক্তির কথাই তিনি বলেছেন দুর্গা দশপ্রহরণ ধারিণীর কথায়, এবং দেশকে সত্যতম রজয় 3 গুণে তিনি বলেছেন। কারণ ওই যে বললাম, আমাদের দেশে আমরা সবাইকে স্থান দিয়েছি, মানে ভালো লোকও আছে, সাধুজনও আছে, আবার কিছু মানুষ আছে যারা হয়তো ততটা ভালো নয়, কিন্তু এই সমস্ত মানুষকেই তো আমরা আশ্রয় দিচ্ছি, সেটাকেই কিন্তু বারবার বন্দনা করা হচ্ছে। তার সাথে দুটো কথা বলা হচ্ছে, যে সুস্মিতা, এখানে খুব স্পেসিফিক্যালি বলা হচ্ছে আমাদের ডিপ্লোম্যাসি নিয়ে। আজকে যখন আমরা বারবার বলছি যে আমরা কোনো দেশকে আগে থেকে আক্রমণ করি না, গর্বের সাথে বলছি, আমরা নিজেদের দেশের প্রোটেকশনের জন্য যখন দরকার পড়ে তখনই আমরা অস্ত্র ধরছি, সেটা কিন্তু সেই গানেও সুস্মিতা মানে কি গুড ফ্রেন্ড, আমরা দেশ, আমার এই দেশ সবার কিন্তু ভালো বন্ধু, এইভাবেই কিন্তু দেশের ফিচার্স গুলোকে তিনি বলেছেন। তাই এটাই হচ্ছে বন্দে মাতরমের এসেন্স। এবং বঙ্কিমচন্দ্র খুব কৌশলী একজন মানুষ, আমি বলবো, মানে এইরকম একজন মেধাবী মানুষ যে দেশকে এত সুন্দরভাবে দেবী দেবতা এবং এই ধরনের ডেসক্রিপশনস এর মাধ্যমে তুলে ধরেছেন। আচ্ছা, বন্দে মাতারামটা কি ন্যাশনাল অ্যানথেম নাকি ন্যাশনাল সং? আর এই দুটোর মধ্যে তফাৎ কি, মানে অ্যানথেম আর সং এর একদম। মধ্যে? ন্যাশনাল অ্যান্থেম মানে হচ্ছে জাতীয় সঙ্গীত, যেটা সাধারণত আমরা কোনো অনুষ্ঠানের একদম শুরুতে বা একদম শেষে আমরা করে থাকি, এবং একটা নির্দিষ্ট প্রোটোকল আছে, তার একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন রয়েছে, এবং সেইভাবেই আমাকে গানটা গাইতে হবে এবং বিন্দু মাত্র এধার ওধার করা যাবে না, এটা একদম প্রোটোকল। এটাকে আমরা ন্যাশনাল অ্যান্থেম বলছি, জাতীয় সঙ্গীত। বন্দে মাতরম কিন্তু জাতীয় সঙ্গীত না, এটা জাতীয় গান। ইকুয়াল মর্যাদাই কিন্তু দুটোর, কিন্তু জাতীয় সঙ্গীত হিসাবে আমরা যখন দেশে বিদেশে দেশের পরিচয় হিসাবে যে গানটাকে প্লে করব, সেটা কিন্তু বন্দে মাতরম নয়, সেটা জনগণ মন। আর আমরা জাতীয় গান হিসাবে যখন বলছি তখন সেটা কিন্তু দাঁড়াচ্ছে বন্দে মাতরম। এটা 1950 সালে আমাদের ভারতীয় কনস্টিটিউশনে, সংবিধানে এটাকে আমাদের জাতীয় গান হিসাবে মর্যাদা দেওয়া হয়। কিন্তু তার আগে এটাকে 1896 সালে কলকাতায় যখন ক্যালকাটা কংগ্রেস হচ্ছে, রবীন্দ্রনাথ প্রথমবার নিজে সুর দিয়ে গানটা গেয়েছিলেন, তবে পুরোটা নয়, ওই যে বললাম তখন কিছুটা অংশই তিনি গেয়েছিলেন। এবং সেই থেকেই কিন্তু, যেহেতু পরবর্তীকালে একটা কংগ্রেসি শাসন আমরা অনেকটা সময় দেখেছি, তাই তারা কিন্তু এটাকে একটা ওই জাতীয় গানের মর্যাদা সেই সময় দিয়েছিলেন, এবং সেখান থেকে এই গানটা গাওয়ার একটা প্রচলন এবং প্রবণতা শুরু হয়।
কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি যে বিগত 1-1.5 বছরের মধ্যে এটাকে কিন্তু কম্পালসারি স্কুলে করে দেওয়া হয়েছে, পুরোটা গান গাইতে হবে। এবং এই যে বিভিন্ন বিতর্ক যে আমরা গাইবো না বা আমাদের এখানে, আসলে সেটাকেও কিন্তু একটা মিথটাকে ভাঙা আস্তে আস্তে শুরু হচ্ছে। এখন কিন্তু বিভিন্ন মানুষ, বিভিন্ন রিলিজনের মানুষ কিন্তু এটাকে গাইছে, এরকম নয় যে তারা সেটাকে দূরে সরিয়ে রাখছে, কারণ আস্তে আস্তে তারাও ব্যাপারটা বুঝতে পারছে হুম। যে এটার মধ্যে কিন্তু ওই রকম কোনো হিডেন এজেন্ডা নেই, বা তাদেরকে এই গানটা গাওয়ানোর মাধ্যমে হিন্দুত্বের বা হিন্দু ধর্মের বা হিন্দু দেবদেবীর কোনো গৌরব গাথা গাওয়ানো হচ্ছে না, বরং এই দেশটাকে আমরা দেবীর পর্যায়ে উত্তরণ করছি। এবার এখানে একটা কথা আমার বলতে হয়, অটল বিহারী বাজপেয়ীজির একটা কবিতার লাইন, তিনি বলেছিলেন, ये देश नहीं ये जीता जागता राष्ट्र पुरुष है, इस देश के कंकर कंकर में शंकर बसता है, जिसके बूंद बूंद में নদিয়া নদিয়া গঙ্গা है। মানে এই দেশটাকে তিনি বলছেন কোনো একটা জিওগ্রাফিক্যাল এরিয়া নয়, মানে আমরা যদি আমেরিকার কথা ভাবি, লন্ডনের কথা ভাবি, বা কোনো একটা একটা দেশ, হুম। কিন্তু ভারতবর্ষ বললেই আমাদের কাছে কিন্তু ভারত মাতা, মানে দেশটা কিন্তু একটা মায়ের জায়গায় পৌঁছে গেছে। দেশটা একটা লিভিং বিং, মানে দেশের কিছু হলে যতই সে খারাপ মানুষ হোক সে কিন্তু ঝাঁপিয়ে পড়বে, মানে আমার মার প্রতি যেন কিছু একটা অন্যায় হচ্ছে। এবার এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে তৈরি করা হচ্ছে, এবং এটাতেই কিন্তু আমাদের দেশের কল্যাণ, যে আমরা যদি দেশকে মা রূপে ভাবতে পারি, এবং এই যে সম্মানটা শুধুমাত্র একটা জিওগ্রাফিক্যাল ল্যান্ড নয়, এটাকে আমরা একটা লিভিং বিং, একটা লিভিং এন্টিটি, আমাদের মা, আমাদের দেবী, আমাদের সমস্ত পুজো তার মধ্যেই রয়েছে। আমরা এটা যদি ধরে নিতে পারি বন্দে মাতারামকে হুম। ভেবে নিয়ে, যে আমরা যখন মা দুর্গাকে দেখবো ভাববো যে ওর মধ্যেই দেশ মাতা লুকিয়ে রয়েছে। এবং এখানে আমি আরেকটা জিনিস বলি, একটা সময় যখন এই বন্দে মাতারাম রচনা হলো, সেই সময় তো জমিদারি শাসন চলছে, বহু জমিদার কিন্তু আমরা জমিদারদের নর্মালি দেখলে কি ভাবে, ব্রিটিশদের খুব তোয়াজ করতো, ব্রিটিশদের পক্ষে, কিন্তু এটা কিন্তু খুব ভুল। কিছু জমিদার হয়তো এটা করেছেন, তো অনেক জমিদারই ছিলেন যারা কিন্তু খুব কঠোরভাবে স্বদেশী ছিলেন। এবং একটা সময় এরকম হয়েছে যে তারা দুর্গাপুজোর সময় ভারত মাতা, মানে মা দুর্গার বদলে ভারত মাতার মূর্তি করে পুজো করেছেন, এবং তার জন্য তাদের রায় বাহাদুর উপাধি পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। তাদের যে বিভিন্ন সেই সময় স্টাইফেন এক ধরনের দেওয়া হতো, মানে তাদের তো জমিদারি কেড়ে নেওয়া হয়েছিল, এবং তার বদলে মাসে মাসে তাদের কিছু পয়সা দেওয়া হতো চালানোর জন্য সংসার, বা তাদের এই এস্টেট চালানোর জন্য একটা পয়সা দেওয়া হতো। সেগুলো কিন্তু অনেকেরই কেড়ে নেওয়া হয়েছিল, কারণ তারা এই ভারত মাতাকে পুজো করেছিলেন। কারণ এই পুজোর মাধ্যমে বা গানের মাধ্যমে সবার মধ্যেই কিন্তু দেশাত্মবোধটাকে জাগানোর মূল কারণ ছিল। আচ্ছা। আচ্ছা, এই বন্দে মাতরম বা স্বাধীনতার কথা শুনলেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে পতাকা উত্তোলনের কথা বা পতাকার কথা। তো এই পতাকার বিবর্তনটা কি? পতাকাও কিন্তু একটা লম্বা পথ ধরে এসেছে। ওই যে বললাম, আমাদের একদম শুরুর দিকে একটা নির্দিষ্ট দেশ যেহেতু ছিল না, হুম। তো এই প্রত্যেক রাজার আলাদা আলাদা পতাকা হতো। সেটা হয়তো আমরা কিছুটা দেখতেও পাবো। আজও হয়তো দ্বারকাধীশের মন্দিরে যদি আমরা যাই, দেখবো দ্বারকাধীশের একটা পতাকার মধ্যে একটা লোগো রয়েছে, সেটা সেই অঞ্চলের রাজাদের লোগো ছিল, বা তখন যখন যারা শাসন করেছেন কৃষ্ণ, হুম। সেই সময়কার একটা লোগো আমরা মন্দিরের পতাকায় দেখতে পাচ্ছি। এরকমই বিভিন্ন রাজারা তাদের যে ষোড়শ মহাজন পদে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা লোগো ছিল। এরপরে যখন ভারতবর্ষ নাম এলো ভরতবংশীয়দের, তখনও কিন্তু ওই রাজারা পাল্টানো মানেই তাদের পতাকা পাল্টে যাচ্ছে, যেভাবে মুদ্রা পাল্টে যাচ্ছে হুম। সেভাবে পতাকাও পাল্টে যাচ্ছে। এইখানে সবার আগে আমার ক্রেডিট দিতে হবে একজন এমন মানুষের, যিনি ভারতীয় না হয়েও পুরো দস্তুর ভারতীয়, এবং তিনি বিদেশিনী হয়েও আমাদের সবার কাছে তিনি কিন্তু ভগিনী, তিনি সিস্টার নিবেদিতা। নিবেদিতা। এই সিস্টার নিবেদিতাই কিন্তু 1904 সালের আশেপাশে প্রথম একটা পতাকার কনসেপ্ট দিলেন। যেহেতু তিনি বিদেশ থেকে এসেছেন, স্বাভাবিকভাবেই সেই দেশগুলোতে তো ততদিনে এক একটা পতাকার কনসেপ্ট চলে এসেছে। হুম। তো আমাদের ভারতবর্ষে নির্দিষ্ট তখনও যেহেতু কোনো পতাকা ছিল না, তাই তিনি একটা পতাকার কনসেপ্ট দিলেন। সেই পতাকাটা ছিল পুরোটা লাল, তার মধ্যে বজ্র, এবং তার সাথে ছিল হচ্ছে বন্দে মাতরম লেখা। এইটা নিয়ে কিন্তু পতাকাটাকে তিনি ডিজাইন করলেন। এটার মধ্যে আমরা পদ্মও রেখেছিলাম। এটা বেসিক্যালি শক্তি, আমাদের ক্ষমতায়ন, এবং মাতৃভূমির প্রতি আমাদের যে ভালোবাসা, এবং লালটাকে আমরা পবিত্রতা বা আত্মবলিদান বা আত্মত্যাগের কথা বলছি। এবং এই পতাকাটাকে কিন্তু সেই সময় কংগ্রেস 1906 সালে অ্যাকসেপ্টও করেছিল। কিন্তু এরপরে
1960 সাল পার্সি স্কোয়ার গ্রাউন্ড বা পার্সি স্কোয়ার যে অঞ্চল রয়েছে কলকাতার, সেখানে আবার আরেকটা পতাকা উত্তোলন হলো। সেই পতাকাটায় কিন্তু আবার লাল, হলুদ, সবুজ এই তিনটে রং আনা হলো, এবং তার সাথে সাথে সেখানে কিছু কিছু ডিফারেন্সেস হলো। কোথাও হয়তো চাঁদ তারা যুক্ত হলো, কোথাও হয়তো পদ্ম ফুল যুক্ত হলো। এইভাবে বিভিন্ন বিবর্তনের মধ্যে দিয়ে চলতে শুরু করলো আমাদের পতাকা। এরপরে অ্যানি বেসেন্ট যখন আসলেন, অ্যানি বেসেন্ট একটা পতাকা বললেন। এই পতাকাটা দুটো, সাধারণত যতদূর সম্ভব ভুল না করে থাকি লাল আর সবুজ তার মধ্যে ছিল, বা লাল বা হলুদ ছিল, এবং এর মধ্যে যেটা ছিল হচ্ছে সপ্তর্ষি মণ্ডলের 7টা তারা, চাঁদ, এবং তার সাথে ছিল হচ্ছে পদ্ম, 8টি করে পদ্ম, এবং তার সাথে ছিল হচ্ছে ওই যে ব্রিটিশ সিম্বলটা যেটাকে আমরা বলে থাকি, ওই সিম্বলটা। এটা সেই সময় প্রচলিত। এরপরে 1921 সালের আশেপাশে পিঙ্গালি ভেঙ্কাইয়া প্রথম এই ট্রাই কালার যেটা আমরা দেখতে পাই, যে গেরুয়া, সাদা, সবুজ, এটার তিনি কিন্তু প্রপোজ করেন। কিন্তু সেখানে যেটা পতাকার মধ্যে ছিল সেটা হচ্ছে চরকা, যেটা আমরা অনেক আগে দেখবো কংগ্রেসের লোগো ছিল, এবং সেটা কংগ্রেসের লোগো হিসাবেই কিন্তু তারা নেয়, এবং কংগ্রেস সেটাকেই পতাকা হিসাবে ব্যবহার করতে শুরু করে। এরপরে পরবর্তীকালে স্বাধীনতার পর আমরা দেখলাম যে ওই চরকাটা পাল্টে গিয়ে অশোক চক্র সেই জায়গায় স্থান পেল। তো এইভাবে আমরা একদম লাল বেস থেকে শুরু করে লাল, সবুজ, হলুদ, তারপরে আসলো লাল, সবুজ, এরপরে আসলো ট্রাই কালার, এবং ট্রাই কালারের পর সেখানে আসলো চরকা, তারপরে আসলো অশোক চক্র। তো এইভাবেই কিন্তু 1904 সাল থেকে শুরু করে 1947 অবধি একটা লম্বা বিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ভারতীয় পতাকা গেছে। এবার অনেকে এখানে বিতর্ক করতে পারে যে না না, মাঝখানে তো এটা হয়েছিল, মাঝখানে তো ওটা হয়েছিল। মাঝখানে কিন্তু আরো অনেকে অনেক ধরনের পতাকা, এবং বিভিন্ন যে স্বাধীনতা সংগ্রামী সংস্থা বা আমি বলবো অর্গানাইজেশনস ছিল, তারা কিন্তু তাদের নিজস্ব পতাকা প্রত্যেকেই রেখেছিলেন। কিন্তু সেই সবগুলো বলতে শুরু করলে হয়তো আজকে আর আলোচনা শেষ হবে না। তাই যেগুলো খুব মুখ্য বা যেগুলো আমাদের পতাকার কনসেপ্ট, এই যে ট্রাই কালার থাকতে হবে, সেটা যেমন আমরা পেলাম, বা সেখানে একটা দেশীয় সিম্বল রাখতে হবে চরকা, সেগুলো কিন্তু আমরা সাধারণত রাখছি। বাট অল থ্যাঙ্কস টু আমাদের ভগিনী নিবেদিতা। আচ্ছা, এই পতাকার সিম্বলিজমটা কি? পতাকার সিম্বলিজমটা খুব সোজা, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে পতাকার উপরে থাকছে হচ্ছে গেরুয়া রং, গেরুয়া বা স্যাফরন, যেটাকে আমরা বলছি ত্যাগ। আচ্ছা, আমরা সবসময় জানি যে ভারতবর্ষ কিন্তু আত্মবলিদান, আত্মত্যাগের একটা গুরুত্বপূর্ণ অংশ পালন করে থাকে। আমরা কিন্তু মানব কল্যাণের জন্য সবসময় নিজেদের আত্মত্যাগ করতে রাজি আছি। দ্বিতীয় রং হচ্ছে সাদা, খুব স্বাভাবিকভাবেই শান্তির প্রতীক। আমরা কখনোই কারোর সাথে পা বাড়িয়ে ঝগড়া বা লড়াই করি না, আমরা সবসময় শান্তির বার্তা দিই। এমনকি কোথাও যুদ্ধ বা ঝগড়া হলে আমরা সেখানে শান্তি দূত হিসাবে যাই কিন্তু কথা বলার জন্য। আমরা যদি রিসেন্ট 1-2 বছর বা বিগত 3-4 বছরের ট্রেন্ডস দেখি, সারা বিশ্বে কিন্তু লড়াই চলছে কোথাও না কোথাও, কিন্তু ভারতবর্ষ কোথাও যেচে করে লড়াই করেননি, বা কোথাও কিন্তু কোনো এই ধরনের কোনো প্রপাগ্যান্ডা ছড়াচ্ছে না, বরং তারা সবসময় শান্তির বার্তাই দিচ্ছে। এই নিয়ে ভারতবর্ষ কিন্তু বহু কথাও শুনতে হচ্ছে যে বিভিন্ন সময় কষ্টও পেতে হচ্ছে, কিন্তু যে বিভিন্ন দেশ যাদের পক্ষে যাচ্ছে না, তারা তো কখনো গ্যাস বন্ধ করে দিচ্ছে, বা কখনো হয়তো আমাদের এটা ওটা অনেক ধরনের অসুবিধা করছে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু আবার আমাদেরকে এটাও মেনে নিচ্ছে যে আমরা আলটিমেটলি তাদের ক্ষতিতে নিই, আমরা বরং তাদের ভালোতে। শুধুমাত্র কয়েকটি প্রতিবেশী দেশ আছে, আমি নাম করতে চাই না, তারা সবসময় পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চায়। এবার আমরা তখনই ঝগড়া করলে আমরা তাদেরকে তাদের মতো করে উত্তর দিই, বাকি কিন্তু আমরা কখনোই কারোর সাথে কোনো ঝগড়া বা লড়াইয়ে যাই না। আর তৃতীয় রংটা হলো সবুজ, আমাদের প্রসপারিটি বা সমৃদ্ধি। একটা সময় ভারতবর্ষকে সোনে কি চিড়িয়া বলা হতো, যে লোভে কিন্তু বিদেশি শত্রুরা আক্রমণ করেছে বারবার। আমরা কিন্তু যদি শুধুমাত্র আজকে স্বাধীনতা আন্দোলনের কথা বলতে যাই, তাহলে শুধুমাত্র 200 বছরের ব্রিটিশ রাজের কথা বললে হবে না, তার আগে থেকে কিন্তু বহু বিদেশি আক্রান্তা ভারতবর্ষকে আক্রমণ করেছে। একটা সময় কিন্তু মুঘল সাম্রাজ্য ভারতবর্ষকে বহু বছর শাসন করেছে। সেই সময়ও যে আমরা খুব স্বাধীন ছিলাম তা কিন্তু নয়। তাই স্বাধীনতা আন্দোলনটা কিন্তু বহু বছরের, এবং ভারতবর্ষকে যে পরিমাণ লুটতরাজ তারা চালিয়েছে, সেই সম্পত্তি বা সম্পদের পরিমাণ কিন্তু আজ আমরা সকলেই জানি।
তাই সমৃদ্ধির লক্ষণ হচ্ছে এই সবুজ। আর অশোক চক্র যেটাকে আমরা বলছি, যেটাকে ধর্মচক্র বলা হয়, এটি আসলে আমাদের প্রগতির লক্ষণ। তার মধ্যে 24টি স্পোকস রয়েছে, 24 ঘন্টা, এবং এটা এগিয়ে যাচ্ছি আমরা, তার বার্তা দিচ্ছে আমাদের প্রগতির লক্ষণ। দ্যাট ইজ দ্য সিম্বলিজম অফ আমাদের পতাকা। এবং এই পতাকার কিন্তু একটা রেশিও আছে, 3:2। মানে আমরা অনেক সময় দেখবো অড রেশিওর পতাকা কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই। অনেক সময় চৌকো পতাকা হচ্ছে, অনেক সময় স্কোয়ার পতাকা হচ্ছে, এবং অনেকে এগুলো নিয়ে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। আমরা তখন বলি সবসময় লোকেরা কেন প্রতিবাদ করছে, এদের কোনো কাজ নেই। কিন্তু না, আমাদের যেহেতু পতাকাটার একটা রেশিও এবং স্ট্যান্ডার্ডাইজেশন করা রয়েছে, এবং আমরা কবে কখন তুলবো, কোন সময় সেটাকে নামাবো, সেগুলোরও কিন্তু কিছু ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে। এবং এটাকে খুব সুন্দরভাবে ফোল্ডও করতে হয়, তারও কিন্তু ইনস্ট্রাকশনস রয়েছে। এবং কোথায় কোথায় আমরা পতাকা ব্যবহার করতে পারবো সেটারও কিন্তু। কিছুদিন আগে আমরা দেখবো আগে কিন্তু খাবার দাবারে খুব পতাকার কালারটা বা কেকের মধ্যে পতাকার কালারটা খুব ব্যবহার করা শুরু হয়েছিল। এটাও কিন্তু খুব স্ট্রিক্টলি ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে যে খাওয়া দাওয়ার জিনিসে কিন্তু ট্রাই কালার পতাকা বা ওই ধরনের সিম্বলিজম ব্যবহার করা যাবে না, কারণ পতাকাটাকে আমরা খুব সেক্রেট মনে করি। মানে এই পতাকাকে নামাতে দেয়নি এরকম মানুষ প্রাণ দিয়ে পতাকাকে ধরে রেখেছে, সেই পতাকার অপমান আমরা কি করে সহ্য করতে পারি? একদম। আচ্ছা, এই স্বাধীনতার জন্য মানে প্রচুর স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছেন তারা প্রচুর লড়াই করেছেন। আমরা প্রচুর পুরুষ স্বাধীনতা সংগ্রামীর কথা শুনেছি, জানি, কিন্তু এই স্বাধীনতা সংগ্রামীর মধ্যে কি মহিলাদের ভূমিকা একটা আলাদাই আছে, সেটা নিয়ে আমরা একটু শুনবো। একদম। মানে আমি তোমাকে থ্যাংক ইউ দেবো, বা মহিলা পডকাস্টার হলে বোধহয় এই জিনিসটা খুব হয় যে মানে তারা এই ছোট ছোট নুয়ান্সেস গুলো জানে। মানে আমরা যখনই দেখি স্বাধীনতা আন্দোলন সম্পর্কে, নেতাজি সম্পর্কে তো আসলে আমরা সবাই জানি, সবাই বলছেন তাকে, বিন্দু মাত্র কোনোভাবে কোনোভাবে বলছি না যে তিনি কোনো ভাবে কম, কিন্তু যারা নেপথ্যে ছিল তাদের কথাটা বলাটা কিন্তু খুব জরুরি। এবং এখানে আমাদের একটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে বলা দরকার, ব্রিটিশ সরকার কিন্তু যতটা পুরুষদের উপর অত্যাচার করেছে, তার থেকেও অকথ্য অত্যাচার কিন্তু নারীদের সাথে করেছে। এবং এর ভুরি ভুরি উদাহরণ কিন্তু আমরা, মানে এমন অত্যাচার যে আমরা হয়তো এগুলো পডকাস্টে বলতেও পারবো না, কারণ তারা একটা জিনিস বুঝেছিল যে ভারতীয় নারীরা কিন্তু তাদের সম্মান সম্ভ্রমটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে। তাই যখনই তাদের অত্যাচারের কথা আসতো, সবার আগেই কিন্তু তারা ভারতীয় নারীদের শাড়ি, আঁচল এবং তাদের শরীরে হাত দেওয়াটাকে একটা খুব গুরুত্বপূর্ণ অত্যাচারের অঙ্গ মনে করতেন, কারণ তারা জানতেন যে তারা প্রাণ দিয়ে দেবে কিন্তু তাদের সম্মান দেবে না। তাই এই ভয়টা দেখিয়ে যদি তাদেরকে আমরা কোনোভাবে দূরে সরিয়ে রাখতে পারি। এবং তারই সাথে সাথে এমনও অনেক ইতিহাস আমরা জানি বা জানি না, বা অনেকে হয়তো এগুলো বলে না আজকাল আর, বহু নারী আছে যারা তাদের স্বামীকে নিজের গয়না থেকে শুরু করে সমস্ত টুকুনি খুলে দিয়েছেন, মানে যা ভূষণ আভূষণ যা সম্পদ আছে, শুধুমাত্র দেশের জন্য লড়াই করার জন্য। তাই নারীরা যদি না থাকতো তাহলে এই দেশ কিন্তু কখনোই স্বাধীন হতে পারতো না একা পুরুষদের হাতে। আর এই স্বাধীনতা সংগ্রামী নারীদের কথা বলতেই আমার মাথায় এলো রানী রাসমণির কথা। রানী রাসমণি মানেই আমরা ভাবি যে দক্ষিণেশ্বরের মন্দির, এটা ছাড়াও উনি তো ব্রিটিশদের সাথে প্রচুর লড়াই করেছেন, সেইটা নিয়ে তুমি যদি একটু কিছু বলো। মানে আজকে আমরা খুব ডিফারেন্ট জিনিস নিয়ে আলোচনা করছি, এটাই আমার খুব ভালো লাগছে যে রানী রাসমণি বললেই আমরা দক্ষিণেশ্বর মন্দির, রামকৃষ্ণ, হ্যাঁ এটা ঠিক যে দক্ষিণেশ্বর মন্দির না হলে কিন্তু রামকৃষ্ণ সেখানে আসতেন না, স্বামী বিবেকানন্দকে আমরা পেতাম না, স্বামী বিবেকানন্দর আদর্শ না থাকলে আমরা নেতাজিকে পেতাম না। আবার বহু স্বাধীনতা সংগ্রামী কিন্তু সেই সময় দক্ষিণেশ্বরের আদর্শে আদর্শান্বিত হয়েছে, বহু মানুষ কিন্তু সেই সময় দক্ষিণেশ্বরের আশ্রয় নিজেদের জীবনধারা ভাবধারাকে এগিয়ে নিয়ে গেছে। মা কালী অনেকের কাছেই আদর্শ। এবং রানী রাসমণির এখানে একটা খুব মজার জিনিস বলতে হবে, গল্প। কারণ রানী রাসমণি সেই রকম একজন রানী বা একজন মহীয়সী নারী যিনি ব্রিটিশদেরকে রীতিমতো মানে কি বলবো, মানে নাক মে দম কারকে রাখনা, মানে ব্রিটিশরা মানে ওনার থেকে তথস্থ হয়ে থাকতেন যে মানে এই মহিলা আমাদেরকে মানে হাড়ে হাড়ে মানে জ্বালিয়ে দিচ্ছে, মানে এইরকম। এর একটা মজাদার গল্প আছে। আমরা এটা তো রানী রাসমণি বলতেই হয় যে বাবুঘাট ওনার স্বামীর নামে, এটাও কিন্তু ওনার ইন্সপিরেশনই। কারণ আগে যেটা হতো যে ঘাটে মহিলারা গিয়ে স্নান করতে পারতো না, কারণ
ওই তাদেরকে কি করতো, পালকিতে নিয়ে গিয়ে পালকিটাকেই গঙ্গায় চুবিয়ে দেওয়া হতো। এবং অনেক সময় কি হতো, জল ঢুকে অনেক সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া, অনেক সমস্যা দাঁড়াতো। কিন্তু বা অনেকেই আছে হয়তো নারীদেরকে খোলা অবস্থাতেই সেই সময় পরিবর্তন করতে হতো তাদের জামা কাপড়, তাই অনেকেই এটা করতে পারতো না। তাই তিনি কিন্তু তার স্বামীকে বলে এই বাবুঘাটটা প্রথমবার করেন, যেখানে স্নানের জায়গা, মহিলা পুরুষদের আলাদা পরিবর্তন। তাছাড়া ওই যে আজকে আমরা মিষ্টি জল বা টালার ট্যাঙ্কের কথা বলি, সেটাতেও কিন্তু ওনার হাত রয়েছে।